আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের 4th চ্যাপ্টারের ফার্স্ট অধ্যায় ফার্স্ট পর্ব। দেখো কি পড়ছি, জনসংখ্যা এবং জনঘনত্ব। জনসংখ্যা তো একটুখানি জিনিস, কিন্তু জনঘনত্ব সম্পর্কে আজকে একদম ডিটেলসে জানবো। দেখি জনসংখ্যাটা কি। একটি নির্দিষ্ট এলাকাতে যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একই প্রজাতিভুক্ত সমস্ত প্রকার জীবের যে একত্র সমাবেশ, সেটাকে বলা হচ্ছে জনসংখ্যা, বা ইংলিশে বলা হয় পপুলেশন। জিওগ্রাফিতে পপুলেশন বলতে কি বোঝাচ্ছে তাহলে? মানুষের সংখ্যা এবং মানুষকে। মানুষ হচ্ছে পৃথিবীর সবথেকে প্রভাবশালী জীব, আর মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। চলে আসি জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ ডেন্সিটি অফ পপুলেশন। কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার বন্টনের যে তারতম্য সূচক সেটাকে বলা হচ্ছে জনঘনত্ব। অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং মোট জমির যে পরিমাণ বা ক্ষেত্রমান, তার যদি অনুপাত করা হয় তাকে বলা হবে জনসংখ্যার ঘনত্ব। দেখে নি এই জায়গাটা, দেখো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের মোট যে পপুলেশন ছিল তাকে ভাগ করা হয়েছে সেই যে দেশটার বা অঞ্চলটার মোট ক্ষেত্রমান, অর্থাৎ সেখানকার মোট আয়তন দিয়ে। দেখি 2011 সালে কি ছিল। 2011 সালে 121,01,93,422 জন লোক সংখ্যা ছিল, এবং সেটাকে ভাগ করা হচ্ছে কি দিয়ে? ভারতের যতটা মোট ক্ষেত্রমান সেটা দিয়ে। কি দেওয়া আছে? 31,66,414 বর্গ কিলোমিটার। ভাগ করা হলো, পাওয়া গেল 382 জন পার স্কোয়ার কিলোমিটার। তাহলে এটাই হয়ে গেল কি? ভারতের জনসংখ্যার ঘনত্ব। যদি জিজ্ঞেস করা হয় 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত, বলতে হবে 382 জন পার স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, নেক্সট চলে আসি এর বৈশিষ্ট্যতে। কি বলছে? মানুষ জমির অর্থাৎ কার্যকারী এবং অকার্যকারী একটি পরিমাণগত সম্পর্কই হলো এই জনঘনত্ব। এই জনঘনত্ব থেকে দেশের জনসংখ্যার বন্টনের একটা গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়, কিন্তু মোট জনসংখ্যা যে কত সেটা কিন্তু জানতে পারবে না। যেমন দেখো, চীনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করত 2010-এ 128 জন। সেখানে ভারতেরটা কত জানলাম আগের পাতায়? 382 জন পার স্কোয়ার কিলোমিটার বা প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে চীনের যতজন বাস করে প্রতি বর্গ কিলোমিটার, তার তুলনায় কিন্তু আমাদের ভারতের প্রতি বর্গ কিলোমিটারে বেশি বাস করে। এই থেকে কি বুঝতে পারছি জনসংখ্যা বেশি না কম? কেননা এখানে দেখো জনসংখ্যা 134 কোটি, তারও বেশি। হ্যাঁ, আমাদের সেখানে 121 কোটি। তাহলে চীন জনসংখ্যার বিচারে এগিয়ে আছে, কিন্তু জনঘনত্বের বিচারে পিছিয়ে আছে, যেহেতু দেশটার আয়তনটা ওখানে বড়। আমরা তো ম্যাপ দেখেছি, জানিও চীনের আয়তন কত হতে পারে, বুঝতেই পারছি ভারতের প্রায় 3 গুণের মতো বড় হতে পারে। জনঘনত্ব থেকে কোনো দেশের কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন সম্পর্কে ধারণা করা যায় না। এই অপটিমাম পপুলেশন আমরা পরের পড়াশোনা যখন করব সেটা তখন জানতে পারবো, এখন নয়। জনঘনত্ব থেকে আমরা কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারি না। ঠিক আছে, সেখানকে ইকোনমিক ব্যাপারটা কেমন হতে পারে না হতে সেটাও জানতে পারবো না। নেক্সট চলে আসি পৃথিবী জনসংখ্যার আঞ্চলিক বন্টনটা। দেখো এখানে জনসংখ্যার বন্টনের বিচারে আমাদের পৃথিবীর মোট 5টি ভিন্ন প্রকৃতি জনঘনত্বযুক্ত অঞ্চলটা জানতে পেরেছি। সেগুলো কি কি? দেখো, অতি নিবিড় ঘনত্বযুক্ত অঞ্চল, তার পরিমাণটা হচ্ছে 100 জনেরও বেশি, মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 100 জনের বেশি লোক সংখ্যা রয়েছে। নিবিড় ঘনত্বযুক্ত অঞ্চলের ক্ষেত্রে 51 থেকে 100 জন। তারপরটা হচ্ছে মধ্যম বা নাতি নিবিড় ঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে 11 থেকে 50 জন থাকতে পারে প্রতি বর্গ কিলোমিটারে। তারপরে বিরল, তারপরে অতি বিরল, এইভাবে কমছে। এই ছকটা কিন্তু লিখতে হবে।
চলে আসি ছবিটাতে। দেখো, ছবি দেখলে বুঝতে পারা যাচ্ছে মোটামুটি নিরক্ষরেখা এবং কর্কটক্রান্তি রেখা বরাবর কিন্তু ভালোই লোক সংখ্যা রয়েছে। সব থেকে যেটা লাল দেখা যাচ্ছে 50 জনেরও বেশি, এখানে 4টে দিয়ে দেখানো হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবে, মোটামুটি একটা ধারণা চলে আসছে। দেখো ইউরোপের এখানটা, উত্তর আমেরিকার এখানে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, নামগুলো আমরা আগেও শুনেছি, শিকাগো। তারপরে দেখো ভারতবর্ষের পুরোটাই দেখাচ্ছে, কলকাতা, চীনের এই পাশটায়। তারপরে এখানে কি আছে, ইন্দোনেশিয়ার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লোক সংখ্যা ভালোই, আফ্রিকার কিছু কিছু জায়গাতে। তারপরে চিহ্নটাই হচ্ছে সবুজ, 11 থেকে 50 লেখা আছে, দেখো তার ঠিক আশপাশের অঞ্চলগুলোতেই। মানে লালের পাশাপাশিই থাকবে কিন্তু, কেননা একটু কম লোক সংখ্যা। তারপর চলে আসছি পিঙ্ক কালারটাতে। প্রতি স্কোয়ার কিলোমিটারে এখানে কি দেওয়া আছে, 1 থেকে 10 জনের মতো হিসেবে দেওয়া আছে। দেখো দেখতে পাচ্ছি কতটা অঞ্চল জুড়ে মরুভূমি রয়েছে এখানে, তার জন্য কম। এখানেও আছে আটাকামা মরুভূমি, কালাহারি মরুভূমি। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সাইবেরিয়ার সেই তৃণভূমি অঞ্চল রয়েছে, ওই জন্য। বাকিটা সাদা অংশগুলো একদম কম। গ্রিনল্যান্ড উত্তরের জায়গাটায় সব কম, অরণ্যের জায়গাতে কম। এখানে মরুভূমি রয়েছে, এখানেও কম। বোঝাই যাচ্ছে এখানে গভীর মরুভূমি রয়েছে, তাই এখানটা কম। ওকে, এইখানটা ছবিটা দেখেই ভালোই বোঝা যাচ্ছে। এইবারে আমরা সেই যে ঘনত্বযুক্ত অঞ্চলগুলো দেখলাম তার সম্পর্কে ডিটেলসে পড়ে নেব। অতি নিবিড় বা ভেরি হাই ডেন্সিটি জোন। তাহলে কি দেখছিলাম ছবিতে, সেই দেখি ছবি অনুযায়ী লেখাগুলো আছে কিনা। পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ আমরা কোন জায়গাগুলো দেখলাম, ওই যে পাকিস্তান, ভারতবর্ষ, কোরিয়া, তারপরে এখানে দেওয়া আছে হিমালয় পর্বত অঞ্চল, ধর্মভূমি, এগুলোর বাদ দিলে যা ভারতবর্ষ আছে সব জায়গাটুকু বোঝাই গেল। উত্তর পশ্চিম ইউরোপ দেখছিলাম, ভূমধ্যসাগরে 4-5টা রয়েছে। ইতালির অববাহিকা, এই সমস্ত অংশ। এবার দেখি আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্পপ্রধান উত্তর পূর্ব অঞ্চল এবং কানাডার দক্ষিণ পূর্ব সংকীর্ণ অঞ্চল। আর রয়েছে দেখো ইন্দোনেশিয়ার জাভা। ঠিক আছে, চলে আসি এর কারণগুলো কি কি, মানে এত অতি নিবিড় ঘনযুক্ত অঞ্চল কেন এটা। দেখো, অনুকূল জলবায়ু রয়েছে, উর্বর মৃত্তিকা, উন্নত পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে, আর সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে না এত লোক বসবাস করবে এখানে। চলে আসি নেক্সট, বাণিজ্যিক ক্রিয়াকলাপও এখানে খুব বেশি পরিমাণে রয়েছে। ভালো কথা, ডিটেলসে যাচ্ছি না, শুধু পয়েন্টগুলো একটু হাইলাইট করলেই হয়ে যাবে। চলে আসি হাই ডেন্সিটি জোন, অর্থাৎ নিবিড় ঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে কিনা প্রতি বর্গ কিলোমিটারে 51 থেকে 100 জন লোক বসবাস করে। দেখো কোন কোন জায়গা সেগুলো, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, জার্মানি, যুগোস্লাভিয়ার পূর্বাংশ, পোল্যান্ড, হাঙ্গারি। বেশি নয়, 4-5টা করে নাম মনে রাখলে হবে। আর আমাদের ভারতের আশপাশের নামগুলো শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মায়ানমার, এগুলো মনে রাখলেই হবে। চলে আসি এর কারণগুলো, কেন কি কারণে এত নিবিড় জনঘনত্ব। প্রগাঢ় কৃষি পদ্ধতি রয়েছে, আর শিল্প পরিবহনের যথেষ্ট উন্নতি এখানে লাভ করেছে। এটা বেশি ডিটেলসে যাব না। চলে আসি মধ্যম বা নাতি নিবিড় ঘনত্বযুক্ত অঞ্চল বা মিডিয়াম ডেন্সিটি জোন। দেখো এখানে প্রতি বর্গ কিলোমিটার রয়েছে 11 থেকে 50 জন লোক। কোথায় সেগুলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য পূর্বাংশ, ব্রাজিলের পূর্ব উপকূলের সংকীর্ণ অংশ। এই যে নামগুলো লেখা আছে, এইগুলোকে আমার মনে হয় একটু যদি ম্যাপ যদি পাশে থাকে, পাশে দেখে দেখে যদি দেখা হয় ভালো হয়। কারণ মুখে বলছি, জায়গাগুলো যদি না দেখা হয় চোখে, কোনো কিছুই মাথায় ঢুকবে না। ঠিক আছে, আর্জেন্টিনা, উরুগুয়ের অঞ্চলগুলো, ভেনেজুয়েলা, কলম্বিয়া, এইসব। বেশি নয়, যেই নামগুলো বেশি মনে রাখি বা বেশি শুনি সেইগুলো লেখাটাই বেশি ইম্পর্টেন্ট, তাহলে মনে থাকবে। চলে আসি মধ্যম বা নাতি নিবিড় ঘনত্বের কারণটা কি। এখানে বলছে দেখো, কৃষি ব্যবস্থা খুব একটা ভালো না, উন্নত নয়, অনুন্নত, এবং মৃত্তিকাটা অনুর্বর। চলে এলো নেক্সট, বিরল ঘনত্বযুক্ত অঞ্চল বা লো ডেন্সিটি জোন। আস্তে আস্তে কমছে লোক সংখ্যা, 1 থেকে 10 চলে এলো লোক। কোথায়, সেই সাইবেরিয়ার অংশটা ওখানে, আর ইরান ইরাকের অংশটুকু।
মস্কো বাদ দিলে রাশিয়ার উত্তর মধ্যাংশ, অস্ট্রেলিয়ার ডাউনস আমরা ক্লাস 8-এও পড়েছি, ব্রাজিল আর্জেন্টিনার কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, বাকি এই জায়গাগুলো বাদ দিয়ে বাকি সমগ্র দক্ষিণ আমেরিকা মানে একদম নিচের দিকে। এরও কারণ বোঝা যাচ্ছে খুব একটা অনুকূল নয় বসবাস করার জন্য। চলে আসি অতি বিরল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি জোন। এখানে আবার প্রতি বর্গ কিলোমিটারে 1-এর থেকেও কম একজন বাস করে কিনা সন্দেহ, প্রতি 1 বর্গ কিলোমিটারে। পুরো এলাকাটাতে একজন থাকে সেটা বলছে না, কিন্তু এটা কিন্তু মাথায় যেন ঢুকে যায়। চলে আসি কোথায় কোথায় সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শীতল তুন্দ্রা অঞ্চল মনে থাকবে, সাহারা, গোবি, কালাহারি, থর এসব জায়গার নিশ্চয়ই বেশি মানুষ থাকবে না। একদম তুষারাবৃত অঞ্চলগুলোতে থাকবে না লোকজন। আর এর কারণটাও ভালোই বোঝা যাচ্ছে কিসের জন্য হতে পারে। কৃষিকাজ তেমন নেই, প্রতিকূল জলবায়ু, সব কিছুরই অভাব। চলে আসি জনঘনত্ব অনুযায়ী আমাদের ভারতের রাজ্যগুলির শ্রেণীবিভাগে। দেখো এখানেও কিন্তু 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। এখানে আবার কম থেকে বেশির দিকে যাচ্ছে, অতি স্বল্প, স্বল্প, মধ্যম, অধিক এবং অত্যাধিক। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখো কি বলছে, গড় জনঘনত্ব হচ্ছে 382, এটা তো আগেই জানলাম। কিন্তু দিল্লি, চণ্ডীগড় এসব অঞ্চলে কিন্তু জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 6,000 জনের থেকেও বেশি। তাহলে কত লোক বাস করে, গিজ গিজ করছে একদম ওখানে। আবার চলে যাও অরুণাচল প্রদেশে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, একদম কম, 100 জনের থেকেও কম থাকে লোকজন। দিল্লি তো ভারতের সব থেকে বেশি জনঘনত্বযুক্ত অঞ্চল। দেখো প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করে, প্রায় 12,000 লোকজন, ভাবা যায়। আর বিহার হচ্ছে সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, ওটা হচ্ছে অঞ্চল, এটা হলো রাজ্য হিসাবে। আর সব থেকে কম অরুণাচল প্রদেশ। এগুলো একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কেননা এইগুলো পরবর্তীকালেও অনেক জায়গাতে আসে প্রশ্নগুলো। চলে আসি দেখি অতি স্বল্পতে। অরুণাচল প্রদেশের নামগুলো আগে করা হলো। এই নামগুলো সবই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, মোটামুটি সবারই জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জনের থেকেও কম। দেখো আমাদের ভারতবর্ষের চিত্রটা দেখো, এইটা একদম সুন্দর একটা ডেটা রয়েছে, ভালোই বোঝা যাচ্ছে। চলে আসি একটা লাল ডেটাতে, 1001 দেওয়া আছে বা তার উপর। আমাদের পশ্চিমবঙ্গ একদম নাম করা, তার পাশেই রয়েছে এটা হচ্ছে বিহার, ঠিক আছে। আর দেখো এইখানটা রয়েছে কমলা, এইখানটা রয়েছে কমলা। এখানে কমলা মানে বিজেপি নয়, এটা হচ্ছে 500 থেকে 1000-এর মধ্যে লোক সংখ্যা ঘোরাঘুরি করছে। এখানে লাল হয়ে গেছে, এখানে হচ্ছে দিল্লি আছে। আর বোম্বাইয়ের এখানটা দেখো লালচে দেখা যাচ্ছে, এখানেও লোক বেশি। একদম ডিপ গ্রিন অর্থাৎ 100 বা 100 থেকেও কম। এখানে কি রয়েছে, অরুণাচল প্রদেশ। এটা একদম উপরটা আমাদের দার্জিলিংয়ের পোর্শনটা, যদি এখন লোক সংখ্যা ওখানে বেড়ে গেছে, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। চলে আসি এবার সব কটা ডিটেলসে, এর কারণগুলো। অর্থাৎ একদম অল্প জনসংখ্যা কেন ওই মিজোরামের জায়গা বা অরুণাচল প্রদেশে দেখি, দুর্গম অরণ্য অঞ্চল, পার্বত্য অঞ্চল, প্রতিকূল জলবায়ু, বোঝাই যাচ্ছে যদি কেউ পাহাড়ে গিয়ে থাকে সে ভালোই বুঝতে পারবে সেখানে কেন এত অনুন্নত এবং লোক সংখ্যা কম, ঠিক আছে। চলে আসি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল, অর্থাৎ যেখানে কিনা 101 থেকে 250 জন লোক থাকে প্রতি বর্গ কিলোমিটারে, যেমন মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ছত্তিশগড়, উত্তরাঞ্চল, রাজস্থান, একদম ধুধু প্রান্তর, জম্মু কাশ্মীর, ওখানে তো এমনি লোক থাকতে পারে না, লোক বাঁচে না আর কি। এই সমস্ত রাজ্যেই হচ্ছে জনঘনত্ব এত হয়ে গেল। চলে আসি এর কারণগুলো। দুর্গম পার্বত্য অঞ্চল অবশ্যই একই, দুটো পয়েন্ট প্রায় প্রায় সেম, তাও রাজ্যের নাম উল্লেখ করে করে একটু বললে ভালো হয়। ভূপ্রকৃতি কেমন, মাটি কেমন, অনুন্নত কেন, এসব একটু বলতে হবে। চলে আসি নেক্সট, মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে কিনা 251 থেকে 450 জনের বসতি। এই যে কথাগুলো ব্র্যাকেটে আছে এইভাবে কিন্তু লিখতেই হবে, নালে নম্বরটা এখানে কেটে নেবে। চলে আসি অঞ্চলে, অঞ্চল লিখতে হবে, কারণটা কম লিখলেও হবে, কিন্তু অঞ্চল কি কি বলা হচ্ছে, জনঘনত্ব কত বলা হচ্ছে, এগুলো মাস্ট। দেখো গোয়া, আসাম, তারপরে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র দেখিয়েছিলাম রংটা, তারপরে কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা, এগুলো হচ্ছে একটু মধ্যম প্রকারের, জনঘনত্ব কথা বলা হয়েছে, জনসংখ্যা নয়। চলে আসি দেখো
কারণগুলো কি কি, এইসব অঞ্চলগুলো একটু সমভূমি আবার একটু মালভূমি, তাই না? চলে আসি, দেখো কি বলছে, ঝাড়খণ্ডের জায়গা এখানে কিন্তু খনিজ হওয়ার জন্য, এখানে উন্নত শিল্পে, তার জন্য এখানে জনঘনত্ব মিডিয়াম মিডিয়াম। আবার বাগিচা কৃষি রয়েছে আসাম আর ত্রিপুরাতে। এইখানে দেখো দুটি রাজ্য, মহারাষ্ট্র গুজরাট, যেখানে কিনা প্রথম সারির শিল্পোন্নত রাজ্য হলেও মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে মালভূমির অন্তর্গত বলে এখানে লোকবসতি একটু মিডিয়াম টাইপের। এটা আবার গোয়া আবার মানুষের যাওয়ার জায়গা, তাই ওখানে একটু জনবন্টন ঘটেছে, নালে কিন্তু খুব একটা বেশি লোক সংখ্যা আশপাশের এলাকাতে নেই। চলে আসি নেক্সট, অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে কিনা প্রায় 800-র কাছাকাছি লোকজন থাকতে পারে বা 600 কাছাকাছি লোকও থাকতে পারে, যেমন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু এইগুলো। আর দাদরা নগর হাভেলি, এই দুটো হলো কেন্দ্রশাসিত অঞ্চল, এখানেও জনসংখ্যার ঘনত্বটা বেশি, জায়গা অনুযায়ী লোক বেশি, তাই এই দুটো নাম কিন্তু ঢুকেছে। নাহলে কিন্তু এর সাথে তুলনা করলে কিন্তু ভুল হতে পারে। চলে আসি, দেখো এই জায়গাগুলো হচ্ছে উর্বর পলি সমৃদ্ধ, বোঝাই যাচ্ছে। উন্নত কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা সবই, সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল এখানে হরিয়ানা, পাঞ্জাবে, এই সব। আর খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ার জন্য তামিলনাড়ুর আশপাশ অঞ্চলগুলো তো ভালোই উন্নত, লোক সংখ্যা বেশি। চলে আসি অত্যাধিক জনঘনত্ব, আমাদের পশ্চিমবঙ্গের নাম এখনই ঢুকবে, দেখা যাচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা আর দিল্লি, চণ্ডীগড়, পন্ডিচেরি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে দিল্লির তুলনা করাই যাচ্ছে এখানে। চলে আসি কেন, কারণ, কিসের জন্য কি, গঙ্গার বদ্বীপ অঞ্চলে অত্যন্ত ভালো মৃত্তিকা পাওয়া যায় এবং মৃত্তিকার জন্য জলসেচ ব্যবস্থা খুব একটা দরকার লাগে না, যা বা আছে সেটাও উন্নত এবং একাধিকবার ফসল ফলানো যায়, তাই লোক সংখ্যা এখানে বেশি। আর অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে মাইগ্রেশনটা ঘটেছে, অর্থাৎ প্রচুর মানুষ আগমন হয়েছে, হলো এই হলো কারণ। কেরালায় দেখো কেন, কিসের জন্য, সমুদ্র থেকে প্রচুর মাছ ধরা যায় তাই, আর কফি, চা, রবার, মশলা সব কিছু কিন্তু ওইখানেই পাওয়া যায়। দেখো তোমাকে লাস্ট কাজ কি দেওয়া হচ্ছে, সেই কাজটাই দেখো। এটা কিন্তু স্লাইডের মধ্যে নেই, এটা নিজেকে বই থেকে বার করতে হবে। পৃথিবীতে এবং ভারতে দুটো আলাদা করে এখানকার যে জনসংখ্যার যে বন্টনগত তারতম্য হয়, সেটার প্রাকৃতিক কারণগুলো এবং অপ্রাকৃতিক কারণগুলো ছক উল্লেখ করে যদি লেখা যায় বেশ ভালো হয়, এটা করতে হবে। ঠিক আছে, এখানেই স্টপ হচ্ছে।